নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আজকেও আপনাদের বেশ কিছু সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোমরে ব্যথা বা কোমরের সমস্যা। অনেকেই কিন্তু বারংবার আমাদের এই অনুষ্ঠানে ফোন করে বলেছেন যে কোমরে ব্যথা নিয়ে দীর্ঘদিন ভুগছি, কিছুতেই কোমরে ব্যথার সমস্যার সমাধান পাচ্ছি না। আয়ুর্বেদে কি এর ট্রিটমেন্ট রয়েছে বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে গেলে কি সমস্যার সমাধান পাবো? তো অবশ্যই আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। প্রথমেই সুলতানাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি লাম্বার স্পন্ডাইলাইটিস, এই নামটা ভীষণভাবে পরিচিত। তবে ম্যাডামের থেকে এটাই প্রথমে জানতে চাইবো যে সিমটমটা কি এর? বেসিক্যালি মোটামুটি এটা আমাদের একটা বয়সজনিত কারণ বলতে পারেন, যে বয়সটা বাড়ার সাথে সাথে 40 বা 50 হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এটা ভেবে নিই যে কোমরে ব্যথা যখনই আসে যে হয়তো বা একটা স্পন্ডাইলাইটিসের প্রবলেম হয়েছে। তবে সিমটমটা যেটা আপনি বলতে পারেন যে কোমরে প্রচণ্ড লেভেলে ব্যথা হবে এবং সেই ব্যথাটা আস্তে আস্তে আপনি নিচের দিকে নামবে, মানে কোমর থেকে হাঁটুর দিকে পায়ের দিকে যে নামতে থাকবে এবং হচ্ছে যে আপনি ব্যথাটা প্রচণ্ড ফিল করবেন। এখানে কি হয় যে আমাদের যে কোমরের হাড় রয়েছে ভার্টিব্রা, তো সেটা আস্তে আস্তে ক্ষয় পায় এবং এই যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা ওটা হতে থাকে এবং আস্তে আস্তে এই ব্যথাটা বাড়তে থাকবে এবং দিন যাওয়ার সাথে সাথে এই ব্যথাটা কিন্তু আপনার বাড়বে। হাত পা ঝিনঝিন করবে, পাটা ঝিনঝিন করবে, আপনি নর্মালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, অনেকক্ষণ কাজ করতে পারবেন না। তো এগুলো প্রবলেম আস্তে আস্তে আসবে এবং যে মানে ভার্টিব্রা যে ক্ষয় পাচ্ছে তার ফলে যে কি হয় যে নার্ভটা যেটা আমাদের রয়েছে কোমরে, সেটা যে কম্প্রেশন হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা ঠিক হয় না। তার ফলে যে স্পাইনাল কর্ডের একটা অসামঞ্জস্য হয়ে যায়, যার ফলে এই যে প্রবলেমটা এটা কিন্তু সৃষ্টি হয়। একদম। তবে ম্যাডাম পাশাপাশি এটাও জানতে চাইবো যে এটা কি কোনো নির্দিষ্ট বয়স আছে নাকি যে কোনো বয়সে এটাও শুরু হয়ে যেতে পারে? হ্যাঁ, বেসিক্যালি এটা কিন্তু একটা বয়স হওয়ার পরে আমাদের ওল্ড এজ মানে বয়সটা যখন 40-এর দিকে বাড়বে তখন কিন্তু এটা হয়ে থাকে। তবে বেসিক্যালি এখন কিন্তু নর্মালি যে আমাদের কোমরে একটু টুক করে লেগে যাচ্ছে তার ফলে ওটা আমরা গ্রাহ্য করছি না, তারপর আস্তে আস্তে অনেকটা টাইম দীর্ঘ টাইম হয়তো ব্যথা বলে পেয়ে যাচ্ছি, তারপরে দেখা যাচ্ছে কি একটা টাইম পরে এটা ডিজেনারেটিভ হয়ে যাচ্ছে, মানে ক্ষয় পেয়ে যাচ্ছে। ওই যে ব্যথা বড়ি আমরা খেয়েছি তারপর ওটাকে নোটিস করি, এতদিন ট্রিটমেন্ট না করার ফলে এটা কিন্তু ক্ষয় পেয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এটা ডিজেনারেটিভ চেঞ্জেসের ফলে কিন্তু লাম্বার স্পন্ডাইলাইটিসটা আমাদের এফেক্টেড হয়ে যায়। এবং ওজন যদি আমাদের বেড়ে যায়, কখনো দেখবো যে আমরা ওজন বেড়ে যাচ্ছে অনেক, তো ওজন বাড়ার ফলে কিন্তু এটার উপরে একটা প্রেশার পড়ে, যার ফলেও কিন্তু এটা হতে পারে। একদম। তাহলে যখন দেখবো যে আমাদের এই সমস্যা হচ্ছে, কোমরে একটা ব্যথা হচ্ছে, তো সেই সময় আমার কি নিজে মেডিসিন কিনে খাওয়াটা উচিত নাকি চটজলদি চিকিৎসকের পরামর্শ নেওয়া না উচিত? না, মেডিসিন কখনোই এভাবে আমরা উইদাউট কোনো ডক্টরের কনসালটেশন ছাড়া মেডিসিন খাওয়াটা একদমই উচিত নয়। আপনার যদি কোমরে খুব ব্যথা করছে, আপনি নিয়ারেস্ট কোনো ডক্টরের কাছে যান, সেখানে তার পারমিশন নিয়ে তার কয়েকটা মেডিসিন আপনি নিতে পারেন এমার্জেন্সি। কিন্তু আপনি যদি সঠিকভাবে রোগটা ডায়াগনোসিস করতে চান তাহলে আপনাকে এলএস স্পাইনের একটা এক্সরে করাতে হবে এবং আপনি সঠিকভাবে জানতে পারবেন যে আপনার কোমরে কি প্রবলেম হয়েছে, তারপরেই কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্টটা নিতে পারবেন। উইদাউট কনসালটেশনে এভাবে মেডিসিন খাওয়া কিন্তু একদমই উচিত নয়। আরও একটা বিষয় হয় যে কোমরে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয় এবং অনেকে ভাবে কোমরে অপারেশন করব আমি চটজলদি ভালো হয়ে যাব। আদৌ কি এটা সম্ভব? না না না, কোমরের অপারেশনটা আমাদের শির দ্বারা যে অপারেশনটা সামান্য একটু যদি ভুল অপারেশন হয়ে যায় এটা কিন্তু পেশেন্ট কিন্তু বিছানা সহ্য হয়ে যেতে পারে। তো সেই কারণে কিন্তু উইদাউট সঠিকভাবে ট্রিটমেন্ট ছাড়া কিন্তু আপনি কখনোই অপারেশনের পারমিশন নিতে পারেন না। ঠিক আছে, তো আপনি সঠিক ট্রিটমেন্ট করুন এবং আয়ুর্বেদেতে আসুন এবং সঠিক একটা ট্রিটমেন্ট নিয়ে তারপরেই কিন্তু আপনি কোমরের এক্সরে করিয়ে সঠিক ডায়াগনোসিস করিয়ে আপনি নর্মাল ওয়েতে ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট করুন, তারপরেই কিন্তু আপনি অপারেশনের সিদ্ধান্ত নিতে পারবেন। ম্যাডাম, এরকম কি হয় যে অপারেশন করে সাকসেস পাইনি, এরকম কিছু মানুষ আপনাদের কাছে এসেছেন দেখেছেন? আমরা চেম্বারে রোজ চেম্বার করছি, এমন পেশেন্ট আমরা অনেকেই পেয়েছি যে ভেলুর থেকে ফিরে এসেছে, ওখানে অপারেশন হয়েছে, তারপরেও কিন্তু পেশেন্ট ভালো নেই, তারপর অনেক দেরিতে আমাদের কাছে পেশেন্ট আসে, তারপরে তখন
কিন্তু আমরা তাকে একটা থেরাপির কথা বলে থাকি। আমরা কিছু মেডিসিন দিই, এনবিপিতে কিছু মেডিসিন দিয়ে সেই রোগটাকে গার্ড করা হয়, তারপর একটা পঞ্চকর্মা থেরাপির আমরা সাজেশন দিয়ে থাকি। তখন কিন্তু সেই থেরাপিটার মাধ্যমে কিন্তু পেশেন্ট একটুখানি রিলিফ ফিল করে এবং এটা থেকে আপনার কিন্তু চিরতরে বিদায় নিতে পারেন যে রোগটা। আমরা সবসময় এটা বলে থাকি যে পেশেন্টকে আমরা বলে থাকি যে কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি ওঠাবেন না, বা যে অ্যাসিডিটি ফর্ম করবে, যে মানে ফুডগুলো বেশি খেলে আপনার অ্যাসিডিটি ফর্ম করবে, সেই ফুডগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করবেন, একটুখানি অ্যাভয়েড করবেন, যাতে হচ্ছে কি ফুলকপি, বাঁধাকপি বা বেগুন, কুমড়ো এগুলো অত্যাধিক লেভেলে গ্যাস ফর্ম করে। যে এগুলো গ্যাস ফর্ম করে সেগুলো কিন্তু আপনার পেটের সমস্যা থেকে কিন্তু আপনার এই কোমরের সমস্যাটা আস্তে আস্তে বাড়বে। তাই জন্য আমরা এগুলো অ্যাভয়েড করতে বলি, এবং ভিটামিন ডি রিচ, ভিটামিন ই রিচ এবং ক্যালসিয়াম রিচ ফুডগুলো আমরা কিন্তু বেশি করে ইনটেক করতে বলি। একদম। তার পাশাপাশি অনেকের একটা তাহলে প্রশ্ন থাকে যে অপারেশন করে ভালো রেজাল্ট পাবো না, অনেক দিন অন্য কোনো প্যাথির মেডিসিন খাচ্ছি, সেখানেও রেজাল্ট পাচ্ছি না, তাহলে এবার কি করণীয়? এনবিপি আমাদের কতটা সহযোগিতা করছে? এনবিপি আমাদের, আপনি যদি এনবিপিতে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অনেক দিন ধরে দীর্ঘ ট্রিটমেন্ট করার পরে আপনি যে রেজাল্টটা পাননি, আপনি কিন্তু এনবিপিতে আসলে আমরা কিন্তু যে মেডিসিনটা আপনাকে দেবো সেটা কিন্তু আপনার রোগটা গার্ড করা হবে। এবং পঞ্চকর্মা থেরাপি আমরা সবসময় কিন্তু বলে থাকি এই থেরাপিটার কথা, কারণ হচ্ছে যে এই যে থেরাপিটা, এখানে আপনার অনেকগুলো পার্ট রয়েছে যেটা থেকে আপনার ডিটক্সিফাই করা হয় পুরো বডিকে, এবং তারপরে ডিটক্সিফাইয়ের পরে আপনার কিন্তু যে মেডিসিনটা আপনি এতদিন ধরে যে খেয়ে এসেছেন তার যে একটা সাইড এফেক্ট, সেগুলো থেকে আপনি রিলিফ পাবেন, এবং যে মেডিসিনটা আমরা দেব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাজ করবে। সেই জন্য কিন্তু আমরা অপারেশন ছাড়া আপনার পঞ্চকর্মা থেরাপির জন্যই সাজেশন দিয়ে থাকি। একদম। আপনিও যদি চান যে পঞ্চকর্মা এবং অপারেশন ছাড়া একটা খুব ভালো আয়ুর্বেদ ট্রিটমেন্ট, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নো সাইড এফেক্ট, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, এই ধরনের কথার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে, তাহলে অবশ্যই বলবো 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বন্যালী বলছি মেছেদা থেকে। বলুন। আমার পায়ে হাজা খেয়ে যাচ্ছে, সেই জন্য পায়ে কি আছে? হাজা? আচ্ছা, আপনি কি অনেক জল বেশি ঘাঁটছেন? না, বেশি জল খাই না তেমনটা। মানে বেশি জল নাড়ছেন, বারে বারে হাত ধুচ্ছেন বা পা ধুচ্ছেন, বারে বারে জলটা হয়তো আপনি বেশি ইউজ করছেন, তো জলটা বেশি হ্যাঁ, তো যে জলটা আপনি অনেক বেশি ইউজ করছেন সেটা কিন্তু আপনাকে একটু কমাতে হবে। আপনি সবসময় এই যে প্রবলেমটা হচ্ছে, হাজার প্রবলেম বললেন উনি, তো এই যে জল বেশি ঘাটার ফলে কিন্তু আমাদের বেসিক্যালি এই প্রবলেমটা হয়ে থাকে। ইভেন আরও যে প্রবলেমটার জন্য হয়ে থাকে যে আইজিই, মানে হচ্ছে যে আমাদের যদি অ্যালার্জিক প্রবলেমটা থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই আমাদেরকে এফেক্ট করতে পারে। তো আপনি এখন কি করবেন, আপনি যে হাজার প্রবলেমটা বললেন ওটা আপনি একটু গরম জল করে একটু ওতে একটু আপনি সোডা বা সন্দক লবণ দিয়ে একটু পাটা আপনি চুবিয়ে রাখবেন, তাতে আপনি কিছুটা রিলিফ পাবেন। এবং আপনি গরম জলটা সবসময় ইউজ করবেন, যতবারই আপনি হাত মুখ ধুচ্ছেন আপনি ইউজ করবেন কি হালকা গরম জলটা, যাতে আপনি ইউজ করতে পারেন। আর তাছাড়া আপনি আইজি যে রিপোর্টটা বললাম ওটা আপনি রিপোর্টটা করিয়ে আমাদের সামনে বুধবারে মেছেদাতে চেম্বার রয়েছে, আপনি যদি চান আপনি রিপোর্টটা নিয়ে আসবেন এবং আপনার যেটার জন্য বেস্ট ট্রিটমেন্ট হবে আমরা সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। একদম। ছোট ছোট সমস্যা থেকে অনেক বড় সমস্যা, যে কোনো কিছুর জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সর্বদা কিন্তু আপনাদের পাশে রয়েছে। কোমরে ব্যথা নিয়ে কথা বলছি, অনেকেই ভাবতে পারেন যে আরে আমার তো কোমরটা কেমন ব্যথা ব্যথা করছে। কোমরে ব্যথা মানেই কি লাম্বার স্পন্ডিলাইটিস, নাকি এমনি কোনো কারণে ভুল কিছু ভারী কিছু তোলার জন্য আমাদের কোমরে ব্যথা আসতে পারে? হ্যাঁ, কখনো কখনো আমরা অসাবধানতা যে কাজগুলো করে থাকি তার ফলে হয়তো কোনো ভারী জিনিস ওঠাতে গেছি বা কোমরটা ঝুঁকতে গেছি, তখন হয়তো আমাদের কোমরে হালকা একটু ব্যথা লেগে গেছে, তখন হয়তো ওই টাইমে আমরা ওই ব্যাপারটা নিয়ে কতটা গ্রাহ্য করি না, হয়তো কোনো একটা ব্যথার মেডিসিন খেয়ে নিলাম, ওই টাইমে আমরা ওটাকে বন্ধ করে রাখলাম যে ব্যথাটা, তারপরে দেখা গেছে কি এক সপ্তাহ পরে আবার ব্যথা হচ্ছে, আবার আমরা মেডিসিন খেয়েছি, এভাবে কিছুদিন পর মেডিসিন খেতে থাকছি, কিন্তু যে ব্যথাটা সেটা আমরা বসিয়ে রাখছি, কিন্তু যে আমাদের যে চেঞ্জেসটা হচ্ছে, ডিজেনারেটিভ যে চেঞ্জেসটা হচ্ছে লাগার ফলে সেটা কিন্তু আমরা গ্রাহ্য করছি না, এবং একটা টাইম পরে গিয়ে আমরা সেটা নোটিস করছি যে আমাদের ব্যথাটা কিন্তু প্রচন্ড বাড়ছে এবং সেটা আস্তে আস্তে হাঁটুর দিকে নামছে, এবং যে ঝিনঝিন করছে বা যে ভাবটা হচ্ছে সেটা আপনি ফিল করবেন, তখন আপনি কিন্তু ট্রিটমেন্টের দিকে যাবেন, তার আগে আপনি কিন্তু সেটা ভাবেননি। এবার এই যে লাস্ট স্টেজে, যদি আর্লি স্টেজে আপনার ডিজেনারেটিভ চেঞ্জেসটা ধরা যাচ্ছে তাহলে কিন্তু এটা খুব সহজে আমরা নির্মূল করতে পারি। আর যদি আপনি এটাকে অনেকদিন ধরে ফেলে রেখেছেন, একটা টাইম পরে আমরা এটা গিয়ে দেখতে পেরেছি, তখন কিন্তু এটা খুব একটা খারাপ স্টেজে যাবে
যাবে এবং একটা সঠিক ট্রিটমেন্টের অবশ্যই আপনার দরকার হবে। একদম, মানে ছোট্ট একটা ভুল কিন্তু অনেক বড় কোনো ক্ষতি আপনার করে দিতে পারে। তাই যে কোনো কোথাও যে কোনো কারণে যদি আপনি ব্যথা পান সেটাকে পুষে রাখবেন না, চিকিৎসকদের পরামর্শ নেবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি বলছিলাম, হ্যাঁ, দমদম থেকে অভিরূপ পাল বলছিলাম। বলুন। আমার কৃমির সমস্যা আর কি, মানে রয়েছে। তো এর জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি। তো এর জন্য কি কোনো মানে ট্রিটমেন্ট হয় বা আছে? একদমই ট্রিটমেন্ট রয়েছে। আপনি কি ইউরিয়া ক্রিয়েটিনের রিপোর্টটা করিয়েছেন? আপনার ক্রিয়েটিনিন লেভেল কত আছে, ইউরিয়া লেভেল কত আছে, আপনি কি বলতে পারবেন? না, এটা বলতে আচ্ছা পারবো না। আচ্ছা, যদি ইউরিয়া ক্রিয়েটিনের তাহলে আপনি কি করে বুঝলেন? মানে আপনি কোনো নেফ্রোলজিস্ট দেখিয়েছেন যে আপনার কিডনির সমস্যা আপনি বললেন, ওর কি কোনো রিপোর্ট আপনি করিয়েছেন? না না না, কোনো মানে রিপোর্ট আর কি মানে করায়নি, কিন্তু আমার মানে আর কি মানে পেটে একটু ট্রাভেল হয় আর কি। আচ্ছা, তো পেটের আচ্ছা, ওরা প্রবলেমটা সমস্যাটা কিডনির, সমস্যাটা কিসের বললে? পেটে 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 কি কৃমি না কিডনি? কৃমি কৃমি কৃমির আচ্ছা, সমস্যা ওনার আছে। যে কৃমির সমস্যা বলছেন আপনি, তো কৃমিটা যে কোনো কারণে হতে পারে, হয়তো শুনতে আমাদের এই থাকুন। ফাস্ট ফুড জাঙ্ক ফুড অনেক বেশি ইনটেক করার জন্য, বা হচ্ছে যে আমাদের এই মিষ্টি অত্যাধিক লেভেলে খাওয়ার জন্য, বা অনেকদিন ধরে কোনো মেডিসিন খাচ্ছি তার সাইড এফেক্টও হতে পারে। তো আপনি আপনার যে রিপোর্টটা আপনি করিয়েছেন বা আগের কোনো যদি রিপোর্ট থাকে সেটার জন্য আপনি নিয়ে আসবেন। রিপোর্টটা আপনি আমাদের নেক্সট যে শুক্রবার রয়েছে ওখানে আপনার চেম্বার রয়েছে মধ্যমগ্রামে, তো আপনি আপনার রিপোর্টটা নিয়ে আসুন এবং যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটার জন্য কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট আমরা দেব। আপাতত আপনি যে কাজটা করবেন যে আপনি উষ্ণ গরম জলটা আপনি খাবেন রোজ, সকাল হোক বা দুপুর, যখনই আপনি গরম জল খাচ্ছেন একটু চেষ্টা করবেন উষ্ণ গরম জলটা খাওয়ার, এবং আপনি তুলসী পাতা রোজ সকালে আপনি খেতে চালু করুন। এটা থেকে আপনি কিছুটা হয়তো রিলিফ পাবেন। আর যদি আপনার এই প্রবলেমটা আপনি একদম নির্মূল করতে চাইছেন তাহলে আপনাকে একবার ভিজিট করতে হবে, তখন আমরা আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবো। মানে কৃমির সমস্যা শুধুমাত্র বাচ্চাদের হয় তা না, না, বড়দেরও হতে বড়দেরও। পারে। তো সেখানেও কিন্তু এই ভুল খাবার মানে খাদ্য খাবার নির্বাচন সেটাই কিন্তু একটা বড় কারণ। যাক, আমরা কোমরে ব্যথা নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে কোনো কারণে কারোর একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা এই ফোনটা ভীষণ পাই যে ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন মনে হয়েছিল ঠিক হয়ে গিয়েছে, এখন অনেক দিন পর ব্যথাটা হচ্ছে। এই ব্যথার কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? আমি একটু এই ধরনের ব্যথা নিয়ে আলোচনা করতে চাই। একদমই রয়েছে। যদি আপনি বলতে চাইছেন যে ছোটবেলায় কোনো কারণে আমার লেগে গেছে, তারপরে আমি ওটাকে গ্রাহ্য করি নেই, তারপরে এখন যখন আসছি তখন সেটা কিন্তু আর্লি স্টেজে আর নেই, সেটা কিন্তু একটা ভীষণভাবে ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে গেছে। আর্লি স্টেজের যে ট্রিটমেন্টটা হয় সেটা কিন্তু নর্মালি খুব তাড়াতাড়ি আপনার ঠিক হতে পারে, কিন্তু যে আর্লি স্টেজটা পেরিয়ে এসে আপনার যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা হচ্ছে সেটা কিন্তু ট্রিটমেন্টটা করা অনেক টাফ হয়ে যায়। কিন্তু এনবিপি এটার কিন্তু ট্রিটমেন্ট খুব ভালোই করবে। আপনি আসবেন, আপনার সমস্ত রিপোর্ট, যে রিপোর্টগুলো আপনার হয়েছে, যে যত আগে লেগেছে আপনার সমস্ত রিপোর্ট কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, সাথে আপনাকে একটা কারেন্ট এলএস স্পাইনের একটা এক্সরে করতে হবে। তারপরে আগের যে কন্ডিশন ছিল তার থেকে এখন যেটা রয়েছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জেস রয়েছে। তারপরে কিন্তু আপনার ট্রিটমেন্টটা স্টার্ট হবে এবং কিছু মেডিসিন দিয়ে আপনার রোগটাকে গার্ড করা হবে। তারপরে আপনার একটা টাইম বলে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি সঠিক মেডিসিন খাবেন, এবং যেগুলো আমাদের এখান থেকে বলে দেওয়া হবে যে কিভাবে থাকবেন, কি কি খাবেন, সেগুলো আপনাকে ফলো করতে হবে। তারপরেই কিন্তু একটা টাইম পরে আপনার ঠিক হবে। একদম। পাশাপাশি যেহেতু কোমরে ব্যথা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রসঙ্গে আবারও থাকবো, এবং আপনাদের যে কোনো ব্যথা মানে ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের নিচের দিকে ব্যথা, অনেকে বলে গোড়ালিতে ভীষণ ব্যথা হচ্ছে, যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু এনবিপির ফোন নাম্বার নোট করে রাখতে হবে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। কে আছেন? নমস্কার। হ্যালো, ভাই বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি নাগের বাজার থেকে বলছিলাম। হুম। বেসিক্যালি আমার না গোড়ালিতে মাঝের মধ্যে একটা খ্যাচ ধরে, আর আচ্ছা। হচ্ছে আপনার পায়ের যে চেটো হয় না, চেটোর একটা সাইড যেটা নরম দিকটা আর কি, ওই দিকটা খুব টান ধরে, খুব ব্যথা হয়। আচ্ছা, আপনার বয়স? বয়স 20। 20। আচ্ছা, আপনি কি দেখছেন যে আপনার এই হাঁটুর সাইডটা অনেক ব্যথা হচ্ছে, বা আপনার গোড়ালির যে সাইডটা, হাঁটু না, ওই আপনার পায়ের তলাটার কথা বলছি। আপনার যে গোড়ালি, আঙুলটা মুটকে
আজকে দিলে আবার দেখি ঠিক হয়, কিন্তু প্রায় ওরকমটা হচ্ছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার একটা ইউরিক অ্যাসিড রিপোর্ট আছে, ঠিক আছে, আপনি ওটা একবার করানোর চেষ্টা করুন, ঠিক আছে? আপনি আপনার ইউরিক অ্যাসিডের রিপোর্টটা করান। শুনতে থাকুন। আপাতত আপনি একটু গরম জলে একটা সন্ধক লবণ আর হচ্ছে যে আপনি একটু খাওয়ার সোডা ওটা দেবেন এবং পাটা চুবিয়ে বসবেন, ঠিক আছে? আপনি ওটা থেকে কিছুটা এখন রিলিফ পাবেন। আর বাকি যেটা করবেন, ইউরিক অ্যাসিডের যে রিপোর্টটা হয় সেটা আপনি করবেন। হয়তো বা আপনার ইউরিক অ্যাসিডের প্রবলেম থেকে এগুলো হতে পারে। আদারওয়াইজ আপনার যদি কোনো গোড়ালির হাড় বেড়ে থাকে, যেটা আমরা ক্যালকিনিয়াল স্পোর বলি, সেটা যদি আপনার হয়ে থাকে, তার প্রবলেমও কিন্তু এটা হতে পারে। তো আপনাকে এখন যেটা বলা হলো এটা আপনি আপাতত করুন। আর আপনি ইউরিক অ্যাসিডের রিপোর্টটা একবার করিয়ে নিয়ে আমাদের চেম্বারে, নিয়ারেস্ট যে চেম্বারটা আপনার পড়বে সেটা আপনি ভিজিট করুন। তারপরে আমরা কিন্তু আপনাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবো। একদম। আর লাম্বার স্পন্ডাইলাইটিসের জন্য কি কি করব না সেটা যদি একটু ম্যাডাম বলেন। লাম্বার স্পন্ডাইলাইটিসের জন্য দেখুন, আমাদেরকে আমাদের ডেইলি লাইফে যেগুলো আমরা করে থাকি সেগুলো থেকেও আমরা খুব আর্লি স্টেজে যদি থাকে তারপর আমরা নোটিস করি না, তো সেগুলোর জন্য খুব এফেক্ট হতে পারে। তো আমরা যেটা করব এখন, যে ঝুঁকে কাজটা আমরা করার চেষ্টা করব না, ঝুঁকে যে কাজটা করছি সেটাতে কম করব, বা যে ভারী জিনিসটা আমরা তোলার চেষ্টা করছি সেটা একটু কম তুলব। যে আমি যে আগেই বললাম যে যে খাবারগুলো আমাদের খেলে অত্যাধিক লেভেলে অ্যাসিড ফর্ম করে সেই খাবারগুলো আমরা কিন্তু একটু অ্যাভয়েড করব, ঠিক আছে? আর অনেকটা টাইম আমরা কাজ করছি, আমাদের মারা যেটা কমপ্লেন করে যে অনেকটা টাইম কাজ করতে গিয়ে আমাদের হাঁটুতে ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে। তো আমরা কি করবো, যে অনেকটা টাইম ধরে যে কাজটা করছি সেটা মাঝে মাঝে একটুখানি ফাঁকে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার কাজটা স্টার্ট করব। একটা টানা কখনোই 30 মিনিট কোনো কাজ আমরা দাঁড়িয়ে করব না। তো এগুলো হচ্ছে কি নর্মাল একটা ওয়ে, যেটা থেকে আপনি একটুখানি হয়তো বা রিলিফ পেতে পারেন। আর তাছাড়া আপনাকে একদম সঠিক ট্রিটমেন্ট তো নিতেই হবে যদি কোনো প্রবলেম আপনি এরকম ফেস করছেন। তো আর খাওয়া দাওয়ার মধ্যে যেটা আপনাকে বলবো, যে ভিটামিন ডি রিচ, ভিটামিন ই রিচ এবং ক্যালসিয়াম রিচ ফুডগুলো বেশি করে খাবেন। আর ভিটামিন ডি এখন হচ্ছে কি ন্যাচারাল সোর্স, যেটা হচ্ছে রোদ। তো এখন শীতের টাইমে আপনি একটুখানি রোদে বসবেন, তাহলে হয়তো বা নর্মাল ওয়েতে এগুলো থেকে একটু আপনি রিলিফ পেতে পারেন। একদম। এবং তার পাশাপাশি কোমরে ব্যথা বা লাম্বার স্পন্ডাইলাইটিস, শুধুমাত্র লাম্বার নিয়ে আমরা আলোচনা করছি না, স্পন্ডাইলাইটিস নিয়ে আমরা আলোচনা করছি না, কোমরে ব্যথা বিভিন্ন কারণে আসতে পারে সেটা নিয়েও কিন্তু বলছি। যাদের অল্প বয়সী কোমরে ব্যথা, খুব স্বাভাবিক, লাম্বার স্পন্ডাইলাইটিস আপনাদের নাও হতে পারে, পড়ে গেছেন, চোট লেগেছে, হঠাৎ করে একটা খ্যাচকা লেগেছে, তার কারণেও আসতে পারে। সব কিছুর জন্য এনবিপি আপনাদের সাথে রয়েছে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। আমি দোলতলা থেকে বলছিলাম। হ্যাঁ, কার্তিক ব্যানার্জি। সমস্যা? আমার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। আচ্ছা, আপনি ইউএসজি রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে করিয়েছেন? 1 মাস আগে মানে করানো হয়েছে। আচ্ছা, আপনি ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2 নিশ্চয়ই ওখানে লেখা আছে, বা নর্মাল ফ্যাটি লিভার। হ্যাঁ, ঠিক আছে। তো আপনাকে যে ফ্যাটি, আচ্ছা, তো গ্রেড 1 কিন্তু অনেক বাজে একটা কন্ডিশনে থাকে যদি আপনার ওটা থেকে থাকে, কিন্তু এটার আপনাকে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে। আপনি এতদিন কি করেছেন, যে একটা গ্যাসের মেডিসিন খেয়ে নিয়েছেন পেটে ব্যথা করছে বলে, তো ওটা কিন্তু অ্যাসিডিটির প্রবলেম ছিল না। এখন আপনি ইউএসজি করে আপনি জানতে পেরেছেন যে আপনার ফ্যাটি লিভার রয়েছে। এটা কিন্তু একটা সিরিয়াস ট্রিটমেন্ট করার প্রয়োজন। আপাতত এখন আপনি যেটা করবেন, যে বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড যেটা আপনি খাচ্ছেন সেটা আপনি একদম টোটালি বন্ধ করবেন। সকালবেলায় উঠে আপনি সারাদিন, সকালবেলায় প্লাস সারাদিন আপনি গরম জল খান। আর দুপুরের পরে আপনি যখন খাবেন তারপরে কিন্তু আপনি দই ঘোল যে ব্যাপারটা, ওটা কিন্তু আপনি খাবেন। আপনি টক দইয়ের সাথে জল মিশিয়ে ওতে আপনি জিরে গুঁড়ো বা একটুখানি লবণ দিয়ে ওটা মিক্স করে রোজ দুপুরবেলায় আপনি খাবেন। ইভেন আপনি আখের রস, ডাবের জল, এগুলো আপনি খাবেন রোজ। আপনি পেটকে ঠান্ডা রাখবেন আর সারাদিন গরম জল খাবেন। আপনি নিরামিষটা বেশি খাবেন, আমিষটা একদমই বন্ধ করবেন এখন। তারপরে আপনি আপনার রিপোর্টটা নিয়ে, যদি আপনি সঠিক ট্রিটমেন্ট চাইছেন, তাহলে আপনি আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা পড়বে সেখানে আপনি ভিজিট করুন। আমরা আপনাকে সঠিক ট্রিটমেন্ট বলে দেবো, এবং 6 মাস পরে আপনার একটা রিপোর্ট করা হবে ইউএসজি নেক্সট টাইম। তখন আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার যে ফ্যাটি লিভারের প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে গেছে। একদম। যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু অবশ্যই এনবিপি আপনাদের সাথে রয়েছে, আপনাদের পাশে রয়েছে। স্ক্রিনে যাওয়া নাম্বার কিন্তু অবশ্যই নোট করতে হবে। তবে লাম্বার পাশাপাশি কোমরের যে কোনো কারণে ব্যথা হোক, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আরেকটা কথা ভীষণ শোনা যায়, যে আফটার ডেলিভারি, যেহেতু সিজার যাদের হয়, পরবর্তী সময় সেই মহিলারা বলে আমার খুব কোমরে ব্যথা হচ্ছে। তার মানে কি ডেলিভারির পর তাদের লাম্বার স্পন্ডাইলাইটিসের সমস্যা বাড়ছে, নাকি এটা অন্য কোনো ব্যথা?
হ্যাঁ, ডেলিভারির টাইমে অনেকের হয় যে স্পাইনে একটা ইনজেকশন পুশ করা হয় আমাদের, তো ওটার ফলেও কিন্তু আমাদের আস্তে আস্তে আফটার ডেলিভারি আমরা বলে থাকি যে একটা হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার কথা। সেটা কিন্তু আমরা কখনোই আর টাইম পাই না যে আপনার ডেলিভারি কোনো মহিলা এই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেটা করবে। তো ওই যে একটা ক্ষত ওখানে দেওয়াই হয়েছে আগে থেকে একটা ইনজেকশন, তার ফলে কিন্তু একটা ক্ষয় আস্তে আস্তে পেতে থাকে, এবং যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা নর্মাল হাত চলা সেটা কিন্তু আপনার ডেলিভারি হয় না, যার ফলে কিন্তু এই যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা হতে থাকে এবং একটা টাইম পরে কিন্তু লাম্বার স্পন্ডাইলাইটিসের যে প্রবলেমটা সেটা কিন্তু আপনার আসতে পারে। বেশ, তার মানে প্রেগন্যান্সি পিরিয়ডের আগে থেকেই কিন্তু একজন অভিজ্ঞ ডক্টরের সাথে যদি আপনি কথা বলেন, এই বিষয়গুলো যদি জেনে নেন, একটা সুন্দর রুটিন যদি করে নেন, তাহলে কিন্তু ডেলিভারির পর এই কোমরে ব্যথার সমস্যায় আপনাকে ভুগতে হবে না। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? পঙ্কজ ত্রিপাঠী বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? মাথার খুশকির সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে খুশকি অসম্ভব রকমের নাকি? হুম হুম হুম। আচ্ছা, আপনার এই খুশকিটা কি মানে স্ক্যাল্পে আছে নাকি হাতের অন্য কোনো জায়গাতে, বা না, আপনার হয়তো কোমরে, আপনার হ্যাঁ। হচ্ছে কানের সাইডে নামছে বা ঘাড়ের সাইডে নামছে, এরকম কি কোনো মানে কিছু সাইডে হচ্ছে? নামছে এরকম না, শুধু স্কেলের উপরে। স্ক্যাল্পের উপরে, ঠিক আছে। এখন আপনি শুনতে থাকুন, আমি বলছি। এখন শীতের টাইম, স্ক্যাল্পে এই খুশকির প্রবলেম এখন নর্মালি হয়ে থাকে। তবে যদি ওটা আপনার নর্মালি হয়ে থাকে তাহলে আপনি একটু গরম জলে স্নান করুন, ওতে আস্তে আস্তে আপনার কমবে। বা খুব ভালো করে স্ক্যাল্পটা ম্যাসাজ করুন, আপনি যে অয়েলটা ইউজ করছেন সেটা থেকেও আস্তে আস্তে কমবে। আর আপনি যে জলটাতে শ্যাম্পু করছেন সেটা কিন্তু আপনি একটা ভালো জলে শ্যাম্পু করবেন, যাতে আয়রন ফ্রি হয় ওটা। আর যদি ওটা কোনোভাবে আপনার স্ক্যাল্পে যদি খুশকির প্রবলেম না হয়, ওটা যদি সোরিয়াসিস হয়, তাহলে কিন্তু এটা আপনার কমবে না। তখন কিন্তু আপনাকে স্কিনের প্রবলেমে অন্য কোনো ট্রিটমেন্ট নিতে হবে। আর সোরিয়াসিসের প্রবলেম আপনি যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং সঠিক ট্রিটমেন্ট নেওয়ার পরেই কিন্তু আপনার সোরিয়াসিস বা স্কিনের যদি কোনো প্রবলেম হয়, তারপরে আপনার কিন্তু এটা ঠিক হবে। একদম। তার পাশাপাশি আরেকটা সমস্যার কথা বলবো, এটা আমাদের মূলত পুরুষদের নয়, মহিলাদের সমস্যা। প্রত্যেক মহিলারই কম বেশি পিরিয়ডসের সময় কোমরে ব্যথা হয়। আমরা বলে থাকি যে অসহ্য কোমরে ব্যথা করছে। এই যে দীর্ঘ, আমরা এটাকে ভেবে রাখি এটা তো আমাদের নিত্যদিনের ঘটনা, প্রত্যেক মাসে এটা হবে। এটা কি মেয়েদের সহ্য করে নেওয়া উচিত, নাকি এরও একটা ট্রিটমেন্ট আছে? একটা টাইম পর একটা নর্মাল ওয়েতে যদি পেন হচ্ছে, সামান্য একটু পেন, তাহলে হয়তো বা নর্মাল আপনি সহ্য করতে পারবেন। কিন্তু যদি এক্সেসিভ হয়, তাহলে কিন্তু এটা একটা ডিজিজ হয়ে যায়। তো আপনি এটা কখনোই ফেলে রাখবেন না, এটাতে কিন্তু সঠিক ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। কখনো কখনো দেখা যায় কোনো মহিলাদের পিরিয়ডসের টাইমে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, বা কোনো ব্যথা হচ্ছে, নশিয়া টাইপের হচ্ছে, ভমিটিং আসছে, বা মাথা ধরছে। এগুলো কিন্তু নর্মাল পিরিয়ডসের কোনো লক্ষণ নয়, এগুলো কিন্তু একটা ডিজিজে চলে যাচ্ছে আপনার। তখন কিন্তু আপনাকে এটা ট্রিটমেন্ট নিতে হবে, এবং তারপরে আপনি কিন্তু এটা থেকে রিলিফ পাবেন। একদম। পাশাপাশি আরো কিছু রাস্তায় চলতে চলতে আমরা বিভিন্ন ধরনের কোমরের সমস্যার মানুষদের দেখি। তবে তার মাঝে আপনাদের একটু আমি বলে রাখবো চেম্বারের কথা। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সটাউন, কালীঘাট, এবং তার পাশাপাশি হাতিবাগানে চেম্বার পাচ্ছেন। হাওড়ায় শিবপুর, শিবপুর আপনারা বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন, মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে, মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, ত্রিপুরা, আসাম আপনারা পেয়ে যাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন, মুম্বাইয়ে পাচ্ছেন, বেঙ্গালুরুতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। তো তার জন্য একটু আপনাদের ফোন করতে হবে। গুয়াহাটির চেম্বার রয়েছে, সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করবে। আমরা রাস্তায় চলতে চলতে অনেককে দেখি যে সোজা হয়ে হাঁটছে না, সে সামনের দিকে অনেকটা বেন্ড হয়ে চলাফেরা করছে। বয়স্কদের দেখা যায় একদম সামনের দিকে ঝুঁকে গেছে। হয়তো তাদের নেগলিজেন্সি ছিল, সঠিক ট্রিটমেন্ট না পাওয়া ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল। কিন্তু একটু কারণটা জানতে চাইবো, কি সমস্যার কারণে একেবারে সামনের দিকে মানুষ বেন্ড হয়ে যায়? আর দেখুন, এটা কিন্তু অনেক প্রবলেমেই হতে পারে। যদি আপনার কোমরের প্রবলেম থাকে, তাতেও কিন্তু বেন্ড হয়ে যেতে পারে। কখনো যদি সার্ভাইকাল প্লাস অ্যাঙ্কেলাইটিস স্পন্ডালাইটিস হয়, তার জন্যও কিন্তু এটা হতে পারে। বা কোমরে যদি একটা দিক খুব খারাপ অবস্থায় ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে থাকে অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে, তাতেও কিন্তু তিনি ঝুঁকে হাঁটতে পারেন। এবং ব্যাপারটা কি হয় যে আমাদের প্রবলেম যেটা হয় যে আমাদের যদি একটা তো প্রবলেম স্টার্ট হয়, আমরা কিন্তু ভাবি যে
এখন মেডিসিন খেয়ে নিচ্ছি, কমে যাচ্ছে, ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ওই যে আমরা নেগলিজেন্সিটা করছি, তার ফলেই কিন্তু আস্তে আস্তে আমাদের কোমর থেকে ঘাট থেকে হাঁটু সব কিছু একদম কিন্তু একটার সাথে একটা রিলেটিভ, একটার সঙ্গে একটা রিলেটেড। তো তার ফলে কিন্তু যে ফেলে রাখছি, তার ফলে কিন্তু এই যে প্রবলেমটা হয়ে যাচ্ছে, এবং তখন আর্লি স্টেজ ছেড়ে যে এক্সেসিভ লেভেলে এই প্রবলেমটা হচ্ছে, তখন ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আপনার অনেকটা লেভেল ফেস করতে হবে, অনেকটা খারাপ একটা পরিস্থিতি। তখন কিন্তু আপনাকে কখনো কখনো বিছানা সহ্যও হয়ে যেতে পারে পেশেন্ট। তো তাই জন্য আমি বলবো যে যখনই আর্লি স্টেজে আছে তখনই আপনি ট্রিটমেন্ট করান, এভাবে আপনি কখনোই নেগলিজেন্সি করবেন না নিজের শরীর নিয়ে। একদম। আর এই সব কিছুর জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। জোর দিচ্ছে না, আপনাকে চাপিয়ে দিচ্ছে না, এটা বাস্তব, আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ আপনার আশেপাশে বহু মানুষ এনবিপিতে এসে কিন্তু ভালো আছে, অনেক সমস্যার সমাধান আপনি অনেক জায়গায় পাচ্ছিলেন না, পেয়েছেন এনবিপিতে এসে। তাই যে কোনো ধরনের অস্থির সমস্যা, যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের পাশে কিন্তু রয়েছে। পাশাপাশি আরো বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেই পারি। যেহেতু আমরা কোমরে ব্যথার সমস্যা আলোচনা করছি, আমরা প্রচন্ড অবহেলা করতে কিছু কিছু মানুষ ভালোবাসি। কোমরে ব্যথা কমে যাবে, খুব সামান্য কিছু মেডিসিন নিচ্ছি, নিজেদের মতো নিজেরা ট্রিটমেন্ট করছি বলে ওষুধ নিয়ে আসছি। এমন কি হতে পারে ম্যাডাম যে কোমরে ব্যথা অবহেলা করার কারণে সেটা আমার হাঁটুতে ব্যথা বা অন্য কোনো জয়েন্ট পেনের কারণ হয়ে দাঁড়ালো? হ্যাঁ, একদমই তাই। আমাদের কোমরে যে চেঞ্জেস হয় ডিজেনারেটিভ, সেটা কিন্তু ভার্টিব্রা হাড়ের ক্ষয়ের জন্য হয়। তো ভার্টিব্রা হাড়ের ক্ষয়ের জন্য যে ব্লাড সার্কুলেশনটা হয় না, যে নার্ভটা আমাদের হাঁটুর দিকে নামছে কোমর থেকে, সেই যে নার্ভটার কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিক হয় না, যার জন্য নার্ভটা কিন্তু কম্প্রেশন হয়ে যায়, যার ফলে আপনার হাঁটুর থেকে কোমরের ব্যথাটা, মানে হাঁটুর থেকে কোমর বলুন বা কোমর থেকে আস্তে আস্তে হাঁটুর দিকে কিন্তু ব্যথাটা বাড়বে। কারণ ওই নার্ভটা যেটা নিচের দিকে নামছে সেটা কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে না, যার ফলে আপনার কোমর থেকে কিন্তু ব্যথাটা হাঁটুতেও আসতে পারে। তো আপনি যদি ভাববেন না যে কোমরের ব্যথাটা হচ্ছে মানে ট্রিটমেন্ট নিয়ে ওখানেই ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আপনার কোমরের যে ব্যথাটা সেটা আস্তে আস্তে হাঁটুর দিকে নামবে, এবং ডিজেনারেটিভ চেঞ্জেস হাঁটুর ক্ষেত্রেও হতে পারে। তাই জন্য আপনি কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই আমি এটা বলবো। একদম তাই। কোমরে ব্যথা হচ্ছে মানে কোমরে ব্যথার মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে তা নয়। আপনাদের ভয় পাওয়াচ্ছি না, সতর্ক করছি, কারণ সতর্ক করার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আর সে কারণে বলবো, ব্যথা হলে ট্রিটমেন্টটা করুন। পয়সার কথা নিশ্চয়ই ভাববেন, কিন্তু আপনার শরীর, আপনার স্বাস্থ্য, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গানের থেকে আপনার সঞ্চিত অর্থের দাম কিন্তু বেশি নয়। সে কারণে আগে নিজে সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অর্থ আপনি প্রচুর সারা জীবন কিন্তু রোজগার করতে পারবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ফোন নাম্বার কিন্তু যাচ্ছে টিভি স্ক্রিনে 9830235527 বা 37। আমি ম্যাডামের থেকে ছোট্ট করে একটু জানতে চাইবো যে এনবিপির পঞ্চকর্মা ডিপার্টমেন্টের ভূয়সী প্রশংসা আমরা শুনি, তো অস্থির যে কোনো সমস্যার জন্য কি পঞ্চকর্মার বড় একটা ভূমিকা আছে? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে পঞ্চকর্মার অপর একটা ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে যে আজকাল যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে ব্যথা নিয়ে, তারা কিন্তু হয়তো অনেক পেশেন্ট আমরা পাই যারা কিন্তু রিপ্লেসমেন্ট করে আসে, যেটা অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে হয়, যে রিপ্লেসমেন্ট করে আসার পরেও কিন্তু পেশেন্ট সেম কন্ডিশনেই থাকে। তো ওই যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা, আমরা প্রথমে কিছু মেডিসিন দিয়ে রোগটাকে গার্ড করে রাখি, তারপর আমরা সাজেস্ট করি পঞ্চকর্মা থেরাপির জন্য, কোনো অপারেশন বা কোনো সার্জারি নয়। তো তারপরে পঞ্চকর্মা থেরাপির পরে কিন্তু পেশেন্ট এখন অনেক ভালো আছেন, এবং অনেক ভালো আমরা দেখতে পাই পেশেন্টকে, এবং তারা নর্মালি যে তারা খুঁড়িয়ে আসছিল বা যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা হচ্ছিল, তারা কিন্তু আস্তে আস্তে এখন নর্মাল ওয়েতে ফিরে যাচ্ছে। একদম। তো সে কারণে বলবো কিন্তু যোগাযোগের একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আর যোগাযোগ করার কিন্তু সব থেকে ভালো মাধ্যম টিভি স্ক্রিনে যাওয়া নাম্বার, তো সেই নাম্বার দুটো নোট করুন, এবং অবশ্যই অত্যাধুনিক মেডিসিন, পঞ্চকর্মা, এই সব কিছুর মধ্যে থেকে আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু নিশ্চয়ই করতে পারেন। বর্তমানে অস্থির সমস্যার কিন্তু কোনো বয়স নেই, অনেক অল্প বয়স থেকে কিন্তু অস্থির সমস্যা চলে আসছে। হতে পারে আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের জীবনযাত্রার স্টাইলগুলো, ধরনগুলো একেবারে বদলে গিয়েছে। সে কারণে বলবো একটু কিন্তু তার পরিবর্তনও করার দরকার আছে, ভালো মেডিসিনের দরকার রয়েছে। ম্যাম যেরকম বললেন পঞ্চকর্মার কথা, এই পঞ্চকর্মারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, তবেই কিন্তু সম্পূর্ণভাবে আপনি ভালো হতে পারেন। এবং যেহেতু ম্যাডাম প্রত্যেক দিন আপনাকে চেম্বার করতে হয়, এত পেশেন্ট দেখতে হয়, অস্থির সমস্যা নিয়ে কি দিন দিন পেশেন্টের সংখ্যা বাড়ছে?
হ্যাঁ, অস্থির সমস্যা নিয়ে এখন বলতে পারেন যে দিন দিন পেশেন্টের সংখ্যা আমরা অনেক বেশি বাড়ছে। কারণ হচ্ছে যে এখন যে শীতের টাইমটা, যে ছোটোখাটো একটা ব্যথা পেয়েছে কোনো পেশেন্ট, এই শীতের টাইমে কিন্তু সব পেশেন্টদের ব্যথা বাড়ছে, সমস্ত পেশেন্টদের। তো কখনো দেখা গেছে পেশেন্ট বাইরে দেখিয়েছে, ঠিক হয়নি, আমরা কিন্তু মোটামুটি একবার পেশেন্ট দেখিয়ে এসছে কোথাও একটা, 2-3 বার দেখানো হয়েছে, অনেকদিন ধরে ব্যথা বড়ি খেয়েছে, তো তারপর যে সাইড এফেক্টটা হয়েছে সেসব নিয়ে কিন্তু পেশেন্ট সব কিছু নিয়ে আসছে এখন। এবং দিন দিন আমরা এটাই বেশি পাচ্ছি যে অস্থির সমস্যা নিয়ে পেশেন্ট কিন্তু অনেক বেশি আসছে আজকাল চেম্বারে। একদম। আর কোমরে ব্যথা এটা এক প্রকারের বাত, কিন্তু বাত তো বিভিন্ন প্রকারের হতে পারে। যে কোনো ধরনের বাতের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ ডাক্তারবাবুরা বলে থাকেন যে 108 প্রকারের কিন্তু বাত হতে পারে। তো বাত হোক বা আর্থারাইটিস হোক বা যে কোনো ধরনের সমস্যা, আপনার মনে হচ্ছে আপনার হাড় ক্ষইতে শুরু করে দিয়েছে, অস্থি ভঙ্গুর হতে শুরু করে দিয়েছে, তার ট্রিটমেন্টও রয়েছে। আর আগেই বললাম ঘাড় থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জয়েন্ট হোক, স্মল বিগ জয়েন্ট হোক বা স্মল জয়েন্ট হোক, সব জায়গার পেনের জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রচুর মানুষ পৌঁছে যান, ভালো থাকেন। সেরকম ভালো থাকা কিছু মানুষের কথা আপনাদের জন্য শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গিয়েছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম এ থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করিয়েছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রামাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি বলে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হলো। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার। কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ। তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরও অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? নাম? স্বর্ণময়ী আদর। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব।
তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে। আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ। তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে। তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের জন্য, কারণ সমস্যা আপনাদের ভালো করার দায়িত্ব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। বারংবার যে ফোনটা সব থেকে বেশি পাই সেটা হচ্ছে পেটের সমস্যা। আমরা বলে থাকি পেট রোগা বাঙালি, এটা মানে একটা প্রচলিত কথা হলো, কথাটা কিন্তু খুব অপমানের, খুব লজ্জার। কেন হবে এত পেটের সমস্যা, তার সমাধান কি আছে? অনেক ক্ষেত্রে অনেকের পেটের সমস্যা আছে বুঝতেও পার না, অনেকে পেটের সমস্যা আছে গুরুত্ব পর্যন্ত দেন না, অনেকে পেটের সমস্যা আছে ভাবেন এটা তো পেটেরই সমস্যা, তাতে এমন কিচ্ছু যায় আসবে না। সত্যি কি পেটের সমস্যা এতটা আপনি উদাসীন হওয়ার উচিত আপনার? তো সব বিষয় নিয়ে কথা বলবো। বা অনেকেই বলে থাকেন যে ডাক্তারবাবু বলেছেন GERD সমস্যা, কি GERD জানি তো না। তো সব বিষয় নিয়ে আজকে কথা হবে। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। আরও একবার ম্যাডামকে জানাবো ধন্যবাদ এবং স্বাগত। ম্যাডাম, প্রথমে একটুখানি জানতে চাইবো যে সত্যি মানে GERD নিয়ে আমরা আজকে আলোচনা করবো, এটা আমাদের বিষয়, কিন্তু কেন এত পেটের সমস্যা আমাদের হয়? শুধুমাত্র কি খাওয়ার ভুলেই, নাকি অন্য কোনো কারণও হতে পারে? দেখুন, GERD বলতে যেটা আমরা বুঝি যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এটা কি হয়, সাধারণ মানুষ যেটা বোঝেন যে শুধুমাত্র একটা গ্যাসেরই প্রবলেম, সেটা কিন্তু নয় একদম। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল সব কিছুর উপরে ডিপেন্ড করছে। গ্যাস্ট্রো এটাতে কি হয় যে আমরা যখন খাবারটা খাই তখন কিন্তু আমরা খুব ভালো করে চিবিয়ে খাচ্ছি না, যার ফলে কি হয় যে আমাদের যে পেপটিন বলুন, যে অ্যাসিড বলুন, যেটা আমাদের স্টোমাকে রয়েছে, তো সেটা কিন্তু খাদ্যটাকে আমাদের হজম করে। তো কিন্তু সেটা এই টাইমে কি হয়, GERDর ক্ষেত্রে কি হয়, সেটা আমাদের খাদ্যনালীর দিকে উঠে আসে, যার ফলে আমরা যখন পেশেন্টকে পাই তখন পেশেন্টকে এটা বলতে শুনি যে আমাদের বুকের ব্যথা করছে, বা বুক চিনচিন করছে, বা বুক জ্বালাপোড়া করছে, বা খাওয়ার 1 ঘন্টা পরেই আমাদের ব্যথাটা শুরু হচ্ছে, পেটে খুব অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে। কখনো কখনো এমনও পেশেন্ট পাই যে বুকের এক্সরে করিয়ে নিয়ে এসছে, তারপরে যখন ডায়াগনোসিস করা হয় তখন বোঝা যায় যে ওটা এক্সরে বুকের ব্যথাটা কোনো হার্টের প্রবলেম নয়, ওটা কিন্তু GERDর জন্য হয়েছে আপনার। কখনো আমরা এরকম পেশেন্টও পেয়ে থাকি যে খুব ভমিটিং হচ্ছে বা নস্ট্রিয়া টাইপের হচ্ছে, মাথা ব্যথা করছে, এগুলো কিন্তু পেশেন্ট এসে কমপ্লেন করে। এবং সবথেকে যেটা মূল কারণ হয়ে থাকে যে পেশেন্টের যে স্টুল ক্লিয়ার হয় না। তো এই যে পেটের প্রবলেমের মেন রিজনটাই হচ্ছে কিন্তু স্টুল ক্লিয়ার না হলে কিন্তু পেটের প্রবলেম আপনার সলভ হবে না। একদম। আর আপনার স্টুল ক্লিয়ার হয় এই প্রশ্নটা করলে সেটাও আবার অনেকে ঠিকঠাক উত্তর দিতে পারেন না যে সত্যি তার প্রত্যেক দিন এই প্রাতক্রিয়াটা সঠিকভাবে হয় কিনা। একটু নজরে রাখুন পেটের সমস্যার দিকে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি রাখি বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। রিষড়া থেকে। হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে মানে এই উইন্টার পড়ার সাথে সাথে না মানে প্রচন্ড বেশি ঠান্ডা পড়ার কারণে মানে গা হাত পা তো প্রচন্ড পরিমাণে পেন হচ্ছেই। আর মানে কোনো কোনো মানে ঘুমানোর সময় কোনো কষ্ট দিয়ে যখন ঘুমাচ্ছি উল্টো দিকে না ঘুরতে পারছি না, আচ্ছা মানে একেবারে যেন লক হয়ে যাচ্ছে বডিটা। আচ্ছা আচ্ছা আপনি কোনো মাঝে মাঝে এটা হচ্ছে। আচ্ছা, এটা আপনার বয়স কত? 30। আচ্ছা, আপনি সুগারের কোনোদিন টেস্ট করিয়েছেন? আপনার ফাস্টিংটা কত আছে বা ইউরিক অ্যাসিডটা আপনার কেমন আছে, এটা কি আপনি কখনো নরমালি টেস্ট করিয়েছেন? না না, আগে তো এরকম কোনো প্রবলেমের ফেস করিনি, তো এরকম কিছু করা হয়নি, কোনো টেস্ট করানো হয়নি। আচ্ছা আচ্ছা দেখুন, আপনি যদি একটা ইউরিক অ্যাসিড করেন বা একটা ফাস্টিং করেন তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন যে ইউরিক অ্যাসিডের যদি কোনো প্রবলেম হয় বা থাইরয়েডের যদি কোনো প্রবলেম হয়, আপনার বোন ডেনসিটি কমে যায়, যার ফলেও কিন্তু এই ব্যথা বা যেটা আপনি ফেস করছেন বলছেন এটাও কিন্তু আসতে পারে। তো আপনি টিএসএইচ বা আইজি বা আপনি এলএফটি বা এই যে নর্মাল রিপোর্টগুলো হয়, আপনি একটা জেনারেল রুটিন টেস্ট করে নিন। আপনি ইউরিক অ্যাসিড যেটা বললাম, একটা ফাস্টিং আর একটা টিএসএইচ, এই রিপোর্টটা আপনি করে দিন। তিনটের মধ্যে কিছু একটা প্রবলেম আপনার আছে, যার ফলে কিন্তু টিএসএইচে কি হয় যে আপনাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আমরা বলি, তো ওটার বোন ডেনসিটিটা কমে যায়। যদি আপনার থাইরয়েড আসছে তো বোন ডেনসিটি কমার জন্য কিন্তু আপনার এই গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে বা জ্বালাপোড়া করতে পারে বা গলার কাছে কিছু একটা প্রবলেম ফেস করতে পারেন, এগুলো কিন্তু আপনার হয়ে থাকে। তখন আপনি এখন আপাতত যেটা করবেন, আপনি একটু গরম জল খান। রোজ সকালে আপনি একটু গরম জল খেতে থাকুন এবং সারাদিন যে জলটা খাচ্ছেন সেটা আপনি গরম জলই খাওয়ার চেষ্টা করুন। এবং যে আপনি তুলসী পাতা সকালবেলাতে উঠে আপনি 3-4টে তুলসী পাতা খেয়ে গরম জল খান। আপাতত আপনি এটা করুন। আর আপনাকে যে টেস্টার কথা বললাম, ওই যে রিপোর্টটা আপনি করিয়ে নিয়ে একবার আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা পড়বে, মেবি বেলুর পড়বে, তো আপনি বেলুরে একবার আসুন, রিপোর্টগুলো নিয়ে আপনার জন্য যেটা সঠিক ট্রিটমেন্ট হবে আমরা কিন্তু সেটা আপনাকে সাজেস্ট করব। এই গরম জলটা খুব কাজের জিনিস, বিভিন্ন সমস্যায় কিন্তু গরম জলটা অ্যাডভাইস করা হয়। আমরা আজকে পেটের সমস্যা নিয়ে কথা বলবো, তো সেখানেও তো ম্যাডাম বারবার কিন্তু আপনারা গরম জল খাওয়ার একটা অ্যাডভাইস দেন। কেন গরম জলে এমন কি সিক্রেট রয়েছে? দেখুন, গরম জলটা যদি আমরা খাই, যে আমাদের শরীরে যে রোগগুলো আসার চেষ্টা করছে সেগুলো থেকে কিন্তু আমরা রিলিফ পাবো, আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, ইমিউনিটি যে বুস্টিং সেটা কিন্তু আমাদের নর্মাল হবে। যে স্টুল ক্লিয়ারের কথা আমি বললাম, আপনি যদি সারাদিন গরম জলটা খেতে থাকেন তো আপনার যে স্টুল ক্লিয়ার যে হচ্ছে না, এই প্রবলেমটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। সামান্য একটু হলেও অ্যাসিডিটি যে প্রবলেমটা সেটা কিন্তু আপনি কমবে আপনার। তো যে পেটের প্রবলেমটা সেটা থেকে আপনি একটুখানি রিলিফ পাবেন এবং যে প্রবলেমগুলো আপনার আসার চেষ্টা করছে শরীরে, সেগুলো কিন্তু আপনার আসার সম্ভাবনাটা একটু কমে যাবে। তাই জন্য আমরা কিন্তু সব সময়তেই সাজেস্ট করি যে গরম জলটা আপনারা সারাদিন একটুখানি হলেও পান করুন। একদম। এবং আজকে আমরা মূলত জিইআরডি নিয়ে আলোচনা করব এবং ম্যাডাম কিন্তু আলোচনা শুরু করেছেন, জিইআরডি নিয়ে কিন্তু বলেছেন। তাও ম্যাডামের থেকে এবার একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে জিইআরডি রোগটা কি বা এই সিমটমগুলো স্পেশালি কি হতে পারে? সিমটমগুলো যেটা পেশেন্ট এসে কমপ্লেন করে, তার বুকে কিন্তু খুব জ্বালা পোড়া করছে বা হচ্ছে কি বুকে একটা চাপ চাপ ভাব হচ্ছে, এগুলো কিন্তু বলে। সাথে ওর ভমিটিং হতে থাকে বা খাওয়ার 10 মিনিট পরে বা 15 মিনিট পরে ও কিন্তু পেটে একটা অসহ্য ব্যথা যন্ত্রণা সে ফিল করবে। তো এইগুলো প্রবলেম কিন্তু হয়ে থাকে পেশেন্টের, ভমিটিং হবে বা নশিয়া হবে, বা কখনো এমন হয়ে থাকে যে পেশেন্ট এত প্যানিক করতে শুরু করছে যে এক্স-রে বা ইকো এগুলো রিপোর্টও আমরা পেয়ে থাকি পেশেন্টের। তারপরে ডায়াগনোসিস করার পরে বুঝতে পারি যে এটা জিআরডির প্রবলেম। তো সঠিক ডায়াগনোসিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একদম। আমরা আলোচনায় ফিরবো, তবে কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি ঠাকুরপতি বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম বলতে গেলে এই ঠান্ডা প্রচুর হয়, ঠান্ডা লেগে ছাড়ছে না একদম। আচ্ছা, তারপরে আমি জ্বরে করতে চাই। আচ্ছা আচ্ছা। তো ধরে গেছে। আচ্ছা, আপনার কি এটা প্রত্যেক সিজনাল এরকম প্রবলেম হচ্ছে নাকি শুধুমাত্র এই সিজনে? না, প্রত্যেক সিজনে এরকম হয়। ঠান্ডার সময় এলে এক মাস খুব ভোগান্তি দেয়। আচ্ছা, আপনার বয়স? আচ্ছা, বয়স আমার এই 48। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপাতত আপনাকে আমি যেটা সাজেস্ট করব যে আপনি এক্ষুনি যে গরম জলের কথাটা হচ্ছিল এটা আপনি খান। সাথে আপনি হচ্ছে সকালবেলায় উঠে তুলসী পাতা, ওটা 5-6টা আপনি তুলসী পাতা খান, সাথে একটু গরম জল খান। এটা আপনি সাধারণত এখন করুন। আর আপনি আইজিই একটা রিপোর্ট হয় যেটা আপনার অ্যালার্জিক টেস্টের জন্য, তো ওই আইজিই রিপোর্টটা আপনি করালে আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো অ্যালার্জি লেভেলটা অনেক বেশি রয়েছে, যার জন্য আপনার ঘন ঘন সর্দি লাগছে, ঠান্ডা সর্দি যেটাই বলছেন, বা কাশি হচ্ছে বা জ্বর আসছে বা আপনার শ্বাসকষ্টও হতে পারে হালকা হালকা, তো নাক থেকে জল পড়া, এইগুলো প্রবলেম কিন্তু আপনার অ্যালার্জিক রিয়াকশন থেকে আপনার হয়ে থাকে। তো আপনি আইজি রিপোর্টটা করলে আপনি বুঝতে পারবেন যে হয়তো বা আপনার আইজি লেভেলটা একটুখানি বেশি রয়েছে, যেটা নর্মাল মানুষের থাকে তার থেকে হয়তো বা একটু বেশি রয়েছে, যার জন্য আপনার এই প্রবলেমগুলো কিন্তু আপনি ফেস করছেন। একদম।
তো যোগাযোগ করতে হবে দাদা, প্রত্যেকের জন্য বলবো স্ক্রিনে কিছু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং কাছাকাছি চেম্বারে চলে আসুন, সময় নষ্ট করবেন না। যদি কোনো রিপোর্ট করা থাকে তাহলে সেই রিপোর্টগুলো নিয়ে আসতে কিন্তু একদম ভুলবেন না। GERD নিয়ে আমরা কিন্তু কথা বলছি, ম্যাডাম কিন্তু বললেন এই বিষয়। তবে ম্যাডাম আরেকটা বিষয় একটুখানি জানতে চাইবো যে এটা কেন হয়, মানে কিছুটা আমরা শুনলাম বুঝলাম, তাও আর একটুখানি খোলসা করে যদি বলেন। হ্যাঁ, আগে যেটা বললাম যে ওই যে পেপসিন এবং আমাদের অ্যাসিড যেটা আমাদের হচ্ছে স্টোমাকে আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। তো GERDর ক্ষেত্রে কি হয় যে আমরা খাবারটা কিন্তু আমরা অনেক টাইম ধরে চিবিয়ে খাই না, যার ফলে কিন্তু এই যে আমরা খাওয়ার পরে আবার শুয়ে পড়ছি আমরা, তো এই যে প্রবলেমটা, তো ওই যে খাবারটা হজম হচ্ছে না এবং খাদ্যনালীর দিকে আপনার কিন্তু অ্যাসিডটা উঠে আসছে, যার ফলে কিন্তু এই যে প্রবলেমটা আমাদের হয়ে থাকে। তো আমি সবসময়তেই সাজেশন দেবো এটাই যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কিন্তু অনেকটা টাইম ধরে চিবিয়ে খান। আমাদের যেটা এখন জেনারেলি অভ্যেস হয়ে গেছে যে আমাদের 10 মিনিটের মধ্যে বেরোতে হবে, তো আমাদের আধা ঘন্টা যেটা টাইম লাগতো খেতে সেটা আমরা 10 মিনিটের মধ্যেই শেষ করে বেরিয়ে যাই। তো এটা আপনি একদমই করবেন না। এবং খাবার পরে আমরা সময় দেখে থাকি যে খাবার পরে আমরা একটা শুয়ে পড়ি যে রেস্ট নেওয়ার জন্য, তো এটা একদমই করা যাবে না। যে খাবারটা আমরা অনেকটা টাইম দিয়ে চিবিয়ে খাবো এবং একটু টাইম খাওয়ার পরে আমরা একটু হাঁটাচলা করবো যাতে এখানে একটুখানি রেস্ট পাই আমরা, তারপরেই কিন্তু আমরা বেডে যাওয়ার চেষ্টা করব। তো এই প্রবলেমগুলো একটুখানি কিন্তু মানতে হবে আমাদের। মানে আপনার ইচ্ছেতেই কিন্তু আপনার শরীর ভালো থাকবে তা কিন্তু নয়, তবে আপনি ভালো ইচ্ছে রাখলে আপনার শরীর ভালো থাকবে, কিন্তু আপনি আপনার বদ অভ্যাসকে নিয়ে যদি চলেন আপনার অর্গান আপনার থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার দুটো হাঁটুই খুব যন্ত্রণা করে। বয়স কত ম্যাডাম? বয়স 58। 58। এটার জন্য কোনো ডক্টর দেখিয়েছেন? দেখিয়েছি কিন্তু কিছুতেই কমছে না, ওই ব্যথার ট্যাবলেট খেলে কমে। ডক্টর কি ব্যথার ট্যাবলেট খেতে বলেছেন? কোনো মেডিসিন বা কোনো রিপোর্ট তো করিয়েছেন? হ্যাঁ, রিপোর্ট করিয়েছিলাম। কি হয়েছে বলেছেন? বলছে আর্থারাইটিস বলছে। আর্থারাইটিস, একদমই তাই। অস্টিও আর্থারাইটিস আপনি যে ব্যথা বড়িগুলো খাচ্ছেন না, এটা সবথেকে বড় ভুল করছেন, এটা আগে আপনি বন্ধ করুন, ঠিক আছে? কারণ হচ্ছে যে এই ব্যথা বড়িটা আপনি এখন খাচ্ছেন সেটা কিন্তু আপনার এই সাময়িকভাবেই কমাবে, এটা কিন্তু আপনার একদমই কমবে না। এই রোগটাকে যদি আপনি একদমভাবে নির্মূল করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে একটা সঠিক ট্রিটমেন্ট নিতে হবে এবং আপনার আয়ুর্বেদিকে কিন্তু এটা সঠিক একটা ট্রিটমেন্ট রয়েছে। তো আপনি আপনার যে এক্সরে রিপোর্টটা করিয়েছেন সেটা কিন্তু আপনাকে নিয়ে আপনার কাঁচরাপাড়ার নিয়ারেস্ট চেম্বার হয়তো মধ্যমগ্রাম পড়বে বা কৃষ্ণনগর, আপনার যেটাই পড়বে আপনি সেখানে কিন্তু এক্সরে প্লেটটা রিপোর্টটা নিয়ে আসুন, আমরা সঠিক ট্রিটমেন্ট করব। এবং আপনাকে এখন যেটা বলবো যে আপনি একটুখানি যে এখন যে রোদ রয়েছে না, আপনি এখানে রোদে একটুখানি বসে বা একটু আপনি গরম তাওয়াতে কিছুতে করে একটুখানি শেক করবেন হাঁটুটাতে, ঠিক আছে? আর ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো এই 4টে খাবার আপনি আপাতত খাবেন না। এখন আপাতত যেটা আপনাকে বললাম আপনি এটা করুন, আর আপনি ওই রিপোর্টটা নিয়ে আপনি কিন্তু নিয়ারেস্ট চেম্বারে আমাদের যোগাযোগ করুন, আমরা কিন্তু আপনাকে সঠিক ট্রিটমেন্ট যেটা হবে আমরা কিন্তু সেটা আপনাকে সাজেশন করব। আর এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য না, এটা সকলের জন্য যাদের হাঁটুর সমস্যা রয়েছে, হাঁটুর প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগছেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি লেক টাউন থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ বলছি, আমার না খুব চুল পড়ে যাচ্ছে। আমার এই রিসেন্টলি কিছুদিন আগে ডেঙ্গি হয়েছিল, তারপর খুব ফাঁকা হয়ে গেছে, আর হাত দিলেই চুল পড়ছে, মানে যেখানে বসছি সেখানেও চুল মনে হয় পড়ে যাচ্ছে। আচ্ছা, এরকম। আচ্ছা, স্ক্যাল্পে কি কোনো ইচিং হচ্ছে? না, সেইভাবে তো হচ্ছে না, প্রচন্ড ড্যান্ড্রাফ আছে। আচ্ছা, তো আপনার কি হয়েছিল বললেন কয়েকদিন আগে? ডেঙ্গু হয়েছিল। তো হ্যাঁ, তো ওই যে মেডিসিনগুলো আপনি খেয়েছেন ও সাইড এফেক্টেও হতে পারে। ডেঙ্গু তো খুব একটা মারাত্মক একটা ডিজিজ না, তো ওটার প্রবলেম আপনার এটা হতে পারে, ঠিক আছে? আর যদি আপনার এই ড্যান্ড্রাফের জন্য বলছেন, এটা শীতের জন্য ড্যান্ড্রাফ হয়ে থাকে, আবার যদি আপনার যে স্ক্যাল্প সোরিয়াসিস হয়ে থাকে তার ফলেও কিন্তু আপনার ড্যান্ড্রাফ বা ইচিং বা চুল পড়ার সমস্যাটা কিন্তু আসতে পারে। তো এটা কোন প্রবলেমের জন্য হচ্ছে, যদি আপনি আপনার যে রিপোর্টগুলো হয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আপনি যদি নিয়ারেস্ট চেম্বারে আপনি একবার যোগাযোগ করুন, তাহলে আমি বলে দিতে পারবো আপনার স্কিনটা দেখার পরে যে আপনার এটা কি, যে আপনার যে ডেঙ্গুটা হয়েছিল তার ফলে হচ্ছে নাকি স্ক্যাল্প সোরিয়াসিস বা অন্য কোনো প্রবলেম থেকে আপনার এই প্রবলেমটা হচ্ছে, তখন কিন্তু আমি আপনাকে সাজেশন করে দিতে পারবো যে কি প্রবলেমের জন্য এটা হচ্ছে। একদম। আর আজকে যেহেতু পেটের সমস্যা নিয়ে আমরা কথা বলছি, আপনাকে যদি বলা হয় আপনার হার্টের সমস্যা, আপনি মারাত্মক ভীত হয়ে যাবেন,
কি করব তার জন্য টেন্সড হয়ে যাবেন। কিন্তু যদি বলা হয় পেটের সমস্যা, আপনি ইগনোর করবেন। পেটের সমস্যা তো হতেই পারে। ম্যাডামকে ঠিক এটাই বলবো, পেটের সমস্যাকে বা GERDর মতন সমস্যাকেও কি ইগনোর করা উচিত? এটা কি পরবর্তী সময়ে মারাত্মক কোনো রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসতে পারে? একদমই তাই। পেটের সমস্যাকে আমরা কখনোই নেগলিজেন্সি করব না এবং সহজ একটা গ্যাসের বড়ি খেয়েই ভাববো যে এখন হচ্ছে না, রোজ সকালে আমি প্যান40 খাচ্ছি তো আমার এটা ঠিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা একদমই করব না। কারণ এটাই কিন্তু পরে পেপটিক আলসার বা কোনো ক্যান্সারের রূপ নিতে পারে। তো এখন থেকে আপনি আপনার লাইফস্টাইলকে একটুখানি চেঞ্জ করুন। এখন আমি যেটা বলবো যে আপনার যদি জিআরডি বা পেটের এই যে প্রবলেমটা সেটা যদি হয়ে থাকে, আগে আমি বললাম যে গরম জলটা খাওয়ার কথা, সেটা আপনি খাবেন। সাথে আপনি বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড যেটা রয়েছে সেটা কিন্তু আপনি খাচ্ছেন, সেটা কিন্তু আপনি বন্ধ করবেন। এবং আপনি রোজ নিয়ম করে আখের রস বা ডাবের জল বা দই ঘোল যেটা বললাম সেটা কিন্তু আপনাকে খেতে হবে। দই ঘোলটা আপনি রোজ খান, আপনার স্টুলটা ক্লিয়ার রাখুন, দেখুন আপনার পেটের প্রবলেম যেটা হচ্ছে সেটা কিন্তু আপনি কমে যাবে। বেশি করে আপনি ফাইবার রিচ ফুডগুলো খান যাতে কিনা আপনার স্টুলটা ক্লিয়ার হয়। স্টুল ক্লিয়ার থাকলে কিন্তু পেটের প্রবলেম আপনার 50% কমে যাবে। তো আপনি ফাইবার রিচ ফুডগুলো অবশ্যই বেশি করে ইনটেক করুন এবং বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড বন্ধ করুন। আর আপনি বেশি করে নিরামিষ খান, মানে শাকসবজি, যে গ্রিনস ভেজিটেবলসগুলো আছে সেগুলো আপনি বেশি করে ইনটেক করুন। আপনার যে প্রবলেমটা আপনি বলছেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনি কমে যাবে। তারপরে একটা সঠিক ট্রিটমেন্ট নিলে কিন্তু চিরতরে আপনার এই জিআরডির প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসবেন এবং নর্মালি আপনি যে লাইফটা লিড করতেন সেখানে কিন্তু আপনি লিড করতে পারবেন। অনেকেই বলেন যে বাইরের খাবার খাই, আমরা জেনে গেছি বাইরের খাবার মানেই সেটা কিন্তু হেলদি ফুড নয়। অনেকে বলেন না, বাইরে খাবার আমি একদম খাই না, একেবারে বাড়ির তৈরি মায়ের হাতের রান্না খাই, কিন্তু সেটা প্রচণ্ড রসালো, প্রচণ্ড স্পাইসি, অত্যাধিক স্পাইসি। প্রত্যেক দিন চিকেন ছাড়া আমার চলে না, বড় মাছ ছাড়া আমি খেতে পারি না, সবজি তাতে তো আমি নাক সিটকই। এই অভ্যাসগুলো বাড়ির খাবার, কিন্তু এই অভ্যাসটাও কি আমাদের পেটের সমস্যা নিয়ে আসতে পারে? একদমই তাই। আমাদের কিন্তু যখনই আমরা খাবার রান্না করছি, সেটা বাড়ির হোক বা বাইরের, সবসময় আমাদেরকে নোটিস করতে হবে কি তেল ঝাল মশলাটা আমাদেরকে একটু কম খেতে হবে। হাই কোলেস্টেরলের যদি প্রবলেম থাকে তাহলে এটাকে আপনাকে খুব ভালোভাবে অ্যাভয়েড করতে হবে যে আপনি তেল ঝাল মশলাটা একটু কম খান। পেটের প্রবলেমের জন্যও এটাও তাই যে আপনি তেল ঝাল মশলাটা একটু কম খান, তাহলে হয়তো আপনার এই প্রবলেমগুলো একটুখানি কম করবে। এমন নয় যে আপনি বাইরের খাবার কিছুই খাবেন না, সেটা আপনি বাড়িতে বানিয়ে খান। আপনি খান ধোসা, ইডলি, যেগুলো বাইরে খাচ্ছেন সেগুলো আপনি বাড়িতে খান। আমার তো মনে হয় যে সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলো আছে, বেটার দেন কেএফসির ভাজা চিকেন, আমি সবসময় সাজেস্ট করবো যে আপনি হেলদি খান কিন্তু বাড়িতে বানিয়ে খান। অবশ্যই। তো বাড়িতে বানিয়ে খান কিন্তু হেলদি খাবার খান। হেলদি খাবারের মধ্যে প্রচুর টেস্ট থাকে, সবসময় স্পাইসি বা ফাস্ট ফুডের মধ্যে সব স্বাদ লুকিয়ে আছে না, এটা কিন্তু মনে করবেন না। যেটা আপনার জন্য ক্ষতিকারক বিষ, সেটা যতই খেতে অমৃত হোক, সেটা কিন্তু বিষের মতনই আপনার জন্য কাজ করে। এবার একেবারে চলে যাব ট্রিটমেন্টের ক্ষেত্রে। ম্যাডাম বা স্যার, এনবিপির তরফ থেকে যারাই আমাদের এখানে আসেন, অনুষ্ঠান করেন, তারা বলেন এনবিপিতে যে কোনো রোগের ট্রিটমেন্ট আছে, আর পেটের সমস্যার জন্য অন্য কোথাও ট্রিটমেন্ট নেই, শুধুমাত্র এনবিপিতেই আছে। কেন এই কথাটা বলা হয় এনবিপির তরফ থেকে? কারণ এনবিপিতে সবসময় যেটা ট্রিটমেন্ট করা হয় সেটা কিন্তু রুট থেকে ট্রিটমেন্টটা করা হয়। আয়ুর্বেদিক এনবিপিতে যে ট্রিটমেন্টটা হয় সেটা রুট থেকে, কিন্তু আমরা বাইরে যে ট্রিটমেন্টটা দেখেছি সবসময় কিন্তু একটা নির্মূল করার জন্য নয়, রোগটাকে ধামাচাপা দিয়ে রেখে দেওয়া হয় সেটা বলে। তো সেটা কিন্তু এনবিপিতে হয় না, এনবিপিতে রুট থেকে ট্রিটমেন্টটা করা হয়। যার জন্যই আমাদের এনবিপিতে আসলে আপনি কিন্তু যে রোগটা আপনি ফেস করছেন সেটা আপনাকে ধামাচাপা দিয়ে রাখতে হবে না, আপনি সঠিকভাবে এটা ট্রিটমেন্ট করবেন এবং আপনি একটা টাইম পরে আপনার সমস্ত মেডিসিন যেগুলো আপনার চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনি নর্মাল লাইফ কিন্তু লিড করবেন। একদম। এবং পেটের সমস্যা মানে জিইআরডি নিয়ে মূলত যদি আমি কথা বলি, তবে সেখানে কিরকম সাকসেস রেট রয়েছে? দেখুন, পেটের যে সমস্যাটার কথা আমরা বলে থাকি সেটা কিন্তু রোজ আপনি যে গ্যাসের ব্যথা বড়ি খাচ্ছেন, আপনি ভাবছেন যে একটা প্যান40 সকালবেলায় ওটা একদম নিয়ম করে নিয়েছেন আপনার লাইফস্টাইলে, তো সেটা আপনার চিরতরে কিন্তু বন্ধ হয়ে যাবে, যে আপনাকে নতুন করে মেডিসিন খেতে হবে না। যে পেটের প্রবলেমটা নিয়ে আপনি আমাদের কাছে আসবেন, সেই পেটের প্রবলেমটা কিন্তু আপনি আজ থেকে 3 মাস পরে আপনি কোনো রিপোর্ট করান, যদি আপনার কোনো ফ্যাটি লিভার বা অন্য কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এখানে এসে চিরতরে আপনার ঠিক হবে এবং 3 মাস পরে আমরা কিন্তু সেম রিপোর্টই আপনার করবো। তখন কিন্তু আপনি রিপোর্টগুলো করানোর পরে আপনি দেখতে পারবেন যে আপনার রিপোর্টগুলো কিন্তু নর্মাল আছে এবং আপনি নর্মালি তখন কিন্তু সমস্ত কিছু যেগুলো বারণ ছিল খাওয়া বা আপনি খেতে পারতেন না, যেগুলো খেলে আপনি অ্যাসিড ফর্ম করতো, সেগুলো কিন্তু আপনি খাবার কিন্তু নর্মালি খেতে পারবেন, আর কিন্তু আপনাকে সেগুলো ফেস করতে হবে না।
দীর্ঘদিন পেটের সমস্যা এবং তার সঙ্গে লিভারের কি ওতপ্রোত কোনো যোগাযোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই লিভার ফাংশন যদি খারাপ হয় তাহলে কিন্তু পেটের প্রবলেমটা আমাদের আরো বেশি বাড়িয়ে দিতে পারে। তো লিভার ফাংশনটাকে আপনাকে নর্মাল রাখতে হবে, তারপরেই কিন্তু পেটের প্রবলেমটা আপনার কমবে। তো লিভার ফাংশনটা যদি কোনো আপনি ভাবছেন যে লিভার ফাংশনটা খারাপ না হলেও পেটের প্রবলেমটা কেন বাড়ছে, সেটা কিন্তু নয়, একটার সাথে একটা রিলেটেড। তো আপনার যদি পেটের প্রবলেমটা হচ্ছে, আপনি এলএফটি রিপোর্ট করান, সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার বিলিরুবিনটা বেশি আছে, বা আপনার কোলেস্টেরলটা করে দেখতে পাবেন যে কোলেস্টেরলটা বা একটু ইমব্যালেন্স রয়েছে। তো এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। পেটের প্রবলেম মানে লিভার আপনার প্রবলেম আছেই। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। বলুন। বলছে আমার পেটে না ফ্যাটি লিভার বলছে। আচ্ছা, আমরা জাস্ট এটা নিয়ে আলোচনা করছিলাম, পেটের লিভারের সমস্যা। আলট্রাসোনোগ্রাফি করেছি, আমাকে ফ্যাটি লিভার বলছে। এখন আমি আবার আমাকে ব্লাডের টেস্ট দিয়েছে, সেগুলো আমি করেছি, রিপোর্ট এখনো পাইনি। আমি এই ফ্যাটি লিভারের জন্য কি আপনাদের যোগাযোগ করতে পারি? একদমই তাই। আপনি যদি এখানে আসেন, আপনি যে ফ্যাটি লিভারের রিপোর্টটা করিয়েছেন ইউএসজি, আপনি যে ব্লাড টেস্টগুলো করছেন সেগুলো নিয়ে আপনি আসুন, আমরা আপনাকে সঠিক ট্রিটমেন্ট দেব। আপনি যে টেস্টটা করিয়েছেন, আপনি হয়তো ডক্টরের কাছে যাবেন, উনি কিন্তু এখন আপনাকে এটাই মেডিসিন দেবে যে আপনি অ্যাসিডিটির যে মেডিসিনটা দেবে, মানে প্যান40 খাবেন রোজ সকালে একটা নিয়ম করে, সেটা কিন্তু একদমই ঠিক নয়। আপনি আপাতত যেটা করবেন যে আপনি রোজ সকালে উঠে গরম জলটা খাবেন, আপনি বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুডটা বন্ধ করবেন, আপনার রোজ নিয়ম করে যে দই ঘোলের ব্যাপারটা আমি বললাম, দই ঘোলটা আপনি 100 গ্রাম দই নিন, তার সাথে 200 গ্রাম জল মেশান, ওটা ভালো করে ফেটে আপনি ওতে একটু জিরে গুঁড়ো, বাড়িতে ভাজা একটু গরম জিরে গুঁড়ো দিন, ওটা আপনি রোজ দুপুরবেলাতে নিয়ম করে খান, খাবার পরে, লাঞ্চের পরে। তো দেখবেন আপনার যে পেটের প্রবলেমটা একটুখানি কমেছে। ঠিক আছে, রোজ আপনি আখের রস খান, ডাবের জল খান, পেটকে ঠান্ডা রাখুন, তাহলে কিন্তু এটা কমবে। আর আপনি যে রিপোর্টগুলো করিয়েছেন ওগুলো নিয়ে আপনি যে নিয়ারেস্ট চেম্বারটা রয়েছে ওখানে আপনি যোগাযোগ করুন, এটা একদম নির্মূল হয়ে যাবে। আপনাকে আর ফিউচারে এটা নিয়ে কোনো দিন ফেস করতে হবে না। আফটার 6 মান্থ আমরা আপনার একটা রিপোর্ট করাবো যে ফ্যাটি লিভারের প্রবলেমটা রয়েছে, সেটা কিন্তু আপনার একদম ঠিক হয়ে যাবে। তখন আপনি ইউএসজি রিপোর্ট কিন্তু নর্মাল স্টাডি পাবেন, কোনো ফ্যাটি লিভারের কিছু দেখতে পাবেন না। একদম। আমরা জাস্ট লিভার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলছিলাম, লিভারকে ভালো রাখতে হবে, ফ্যাটি লিভারের সমস্যা এটাও বোধহয় একেবারে যেহেতু পেটের একটা বড় সমস্যা, আমাদের কি এটাও একটা ভুল অভ্যাসের কারণে ফ্যাটি লিভারের সমস্যাটা চলে আসে? আমরা দীর্ঘদিন ধরে আমাদের তো যখনই আমরা বাইরে বেরোচ্ছি আমাদের লাইফস্টাইলটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা তখন থেকেই বাইরের খাবার, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলোতে অত্যাধিক লেভেলে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর আমাদের যে নর্মাল লাইফ লিড সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা সঠিকভাবে জল খাচ্ছি না বা সঠিক টাইমে আমরা খাবার নিচ্ছি না। তো এইগুলো যে ইমব্যালেন্সটা, আমাদের এই ইমব্যালেন্সটা অনেক দিন ধরে কিন্তু চলতে চলতে কিন্তু এটা একটা বড় রূপ সৃষ্টি করছে। তখন কিন্তু আমাদের এই ফাস্টফুড, জাঙ্ক ফুড বলুন বা অয়েলি ফুড যেগুলো অনেক বেশি করে আমরা খাচ্ছি, যার ফলে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের আস্তে আস্তে বাড়ছে। তো আমাদের লাইফস্টাইলটা যেটা চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল করতে পারি। এবং হয়তো আপনার কাছে কিছু নেই, আপনি অনেকটা টাইম ফাস্টিং থাকছেন, সেটা কিন্তু আপনার একদমই ভুল। মানে অনেকটা টাইম কিন্তু ফাস্টিং থাকাটা ঠিক নয়। আপনি কিছু পাচ্ছেন না হাতের কাছে, একটা বিস্কিট খেয়ে নিন, 2-3 ঘন্টা পর একটা বিস্কিট খেয়ে নিন, একটু জল খান, কিন্তু অনেকটা টাইম এমটি স্টোমাক আপনি থাকবেন না, যার ফলে কিন্তু এই রোগগুলোকে বাড়াওয়া দেয়। গলব্লাডার স্টোন অপারেশন আপনার হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনি হয়তো ফিল করছেন আপনার পেটের সমস্যা বাড়ছে। ম্যাডাম, এটা কি একদম সত্য যে গলব্লাডার স্টোন অপারেশন বা গলব্লাডার বাদ দিয়ে দিয়েছে তারপর পেটের সমস্যা বাড়ছে? দেখুন, যেটা বলতে হয় যে আমাদের প্রত্যেকটা অর্গানই কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আমাদের প্রত্যেকটা অর্গানই আমাদের বডিতে রয়েছে, মানে আমাদের তাদের একটা ইম্পর্টেন্স আছে, তাই বডিতে রয়েছে। তো আমাদের যদি একটা অর্গান আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেটার কিন্তু যে মানে শূন্যস্থানটা সেটা কিন্তু অন্য কিছু দিয়ে আর পূরণ হচ্ছে না। তো গলব্লাডারও একটা কাজ ছিল, সেটা যদি আপনি বাদ দিয়ে দিচ্ছেন তাহলে আপনার একটা যে শূন্যস্থান হয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা এফেক্ট করছে আপনার শরীরে, এবং আপনার যে সহজেই কিন্তু আপনার যে হজম শক্তিটা সেটা কিন্তু কমে যাচ্ছে। তো ওই হজম শক্তি যদি কমতে থাকে আপনার যে প্রবলেমগুলো সেটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়বে। তাই আমি সবসময় সাজেশন করব যে আপনি যে অপারেশনটা করছেন তার আগে কিন্তু আপনাকে একটা নর্মাল ওয়েতে বা ন্যাচারাল ওয়েতে একটা ট্রিটমেন্ট নিয়ে আপনি দেখুন। যদি ট্রিটমেন্ট ছাড়া আপনার সঠিক রোগটা চলে যায় তাহলে কিন্তু আপনাকে অপারেশন আর করতে হবে না। একদম। মানে গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, আপনি আগে চেষ্টা করুন আয়ুর্বেদে আসতে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসতে। সেখানে গলব্লাডার আপনার পাথর একেবারে এতটাই গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে যেটা কিন্তু আপনার শরীর অ্যাবজর্ব করে নেবে। এটা যদি হয়ে যায় অপারেশনের দরকার নেই। আর অলরেডি অপারেশন করে ফেলেছেন তারপরেও যদি সমস্যা নিশ্চয়ই আসবে, তার জন্য ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, সে কারণেও যোগাযোগ করতে পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম, আমি অভি দত্ত বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? ম্যাম, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমার ইদানিং খুব চুল পেকে যাচ্ছে। বয়স কত? বয়স হচ্ছে 30। 30 বছর, অত্যাধিক চুল পাকছে তাই তো?
অত্যাধিক বলতে চুল একটা দুটো ছিল, কিন্তু ইদানিং পুরো ভর্তি হয়ে গেছে পুরো। ভর্তি হয়ে যাচ্ছে। আপনার হেয়ার ফলও হচ্ছে তো সাথে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই হেয়ার ফল যেটা হচ্ছে সেটা কি আপনার গোড়া থেকে চুলটা উঠছে নাকি মধ্যখান থেকে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে? গোড়া থেকে। গোড়া থেকে। তো আপনার স্ক্যাল্পে কোনো ইচিং রয়েছে? ইচিং না তো। কোনো ড্যান্ড্রাফ বা কিছু হচ্ছে? ড্যান্ড্রাফ আছে। ঠিক আছে, আপনি যে প্রবলেমটা বলছেন ওটা কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিসের মতোই হতে পারে, ঠিক আছে? যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটাকে ফেলে রাখবেন না, কারণ স্ক্যাল্প সোরিয়াসিস খুব বাজে একটা ডিজিজ হয়, ঠিক আছে? তো আপনার যে প্রবলেমটা আপনি বললেন ওটার জন্য কিন্তু আপনাকে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে, এবং আমাদের যে নিয়ারেস্ট চেম্বারটা আপনি পড়বে ওখানে যদি আপনি আসেন তাহলে আপনার স্ক্যাল্পে যে প্রবলেমটা বলছেন ওটা কিন্তু দেখে আমরা একটা সঠিক ট্রিটমেন্ট আপনাকে দেবো। কারণ স্কিনের প্রবলেম যেটা রয়েছে সেটা কিন্তু আমি এভাবে বলতে পারবো না যে আপনার কি হয়েছে যতক্ষণ আপনাকে আমি ক্লিনিক্যালি এক্সামিন করছি। আপনি আপাতত এখন যেটা করবেন যে আপনি জলটা গরম করবেন, সেই জলে একটা নিমের পাতা বা নিমের কিছু ডাল ওখানে দিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে একটু নীলাভা মতো হয়ে যাবে, সেই জলটা দিয়ে আপনি স্ক্যাল্পটা ধোবেন। এবং আপনি যে জলটা ইউজ করছেন রোজ চুলটা ধোয়ার জন্য সেটা কিন্তু আয়রন মুক্ত হওয়া চাই, ঠিক আছে? তো আপাতত আপনি এটা করুন, আর আপনি একটা আইজি রিপোর্ট করবেন, সেই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের যে নিয়ারেস্ট চেম্বার রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন, এবং আপনার জন্য যেটা সঠিক ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু আপনাকে সাজেশন করব। একদম। যদিও আমরা আজকে পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, অনেকে অত্যাধিক বেশি খেতে ভালোবাসেন, সেটাও যেরকম ক্ষতি। অনেকে ভাবে এই যে ম্যাডাম কিছুক্ষণ আগে ফাস্টিং এর কথা বলছিল, খাবোই না, স্লিম থাকবো, সেটাও বোধহয় আমাদের পেটের সমস্যা নিয়ে আসে। না না, অত্যাধিক লেভেলে ফাস্টিং থাকাটাও কিন্তু ভুল। আমরা যে অত্যাধিক লেভেলে ফাস্টিং থাকছি তারপরে যে খাচ্ছি সেটা কিন্তু আমাদের একটা ক্ষতিই করছে আলটিমেটলি। তো আমি সবসময় সাজেশন এটা করব যে কখনো ফাস্টিং থাকবে না, ফাস্টিং থাকবে 2-3 ঘন্টা পর পরে কিছু একটা খাবে, কিছু নেই ব্যাগে, ঠিক আছে? একটা বিস্কিট খেয়ে নাও, তারপর একটু জল খেয়ে নাও, কিন্তু ফাস্টিং থাকাটা যাবে না। ওটা কিন্তু আপনার লিভারের প্রবলেমকে আরো উইক করে দেবে লিভার, এবং আপনার যে প্রবলেমটা সেটা কিন্তু আরো আস্তে আস্তে বাড়িয়ে দেবে। একদম, মানে স্লিম থাকার জন্য কিন্তু একদম খাবো না, এটা খুব ভুল ধারণা। বারংবার প্রমাণ হয়েছে এটা কিন্তু আরো বড় সমস্যা ডেকে আনে। কম খান, ভালো খাবার খান, ঘন ঘন খান, নির্দিষ্ট একটা টাইম পর পর, তাহলেই কিন্তু আপনি আপনার নিজের শরীরকে ধরে রাখতে পারবেন। 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, কথা বলুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে, তাহলে কিন্তু আপনি আপনার জন্য সুন্দর একটা রাস্তা খুঁজে পাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আরও কথা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ম্যাডামকে, নমস্কার।